স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আপনারা যখন অনুষ্ঠানটি দেখছেন সেটা হচ্ছে শিক্ষক দিবস, অর্থাৎ আমাদের প্রয়াত রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসে তার ইচ্ছা ছিল যে তার জন্মদিবস পালন করার কোনো প্রয়োজন নেই। তিনি যেহেতু দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসরও ছিলেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ফলে তার দিনটি যেন শিক্ষক দিবস হয়, মানে শিক্ষকদের জন্য। ফলে আমার সমস্ত শিক্ষক আপনারাই আমাকে শক্তি দিয়েছেন। আমার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের শিক্ষকদেরকে আমি প্রণাম জানাই, আমার একেবারে কেজি স্কুলের শিক্ষকদের আমি প্রণাম জানাই, এবং একই সাথে আমার ক্যালকাটা টেকনিক্যাল স্কুলের ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপকদেরকে আমি প্রণাম জানাই। তাদের অধিকাংশই আজ প্রয়াত, এবং অবশ্যই সেই চিকিৎসকদেরকে প্রণাম জানাই যারা এখনো এই মেডিকেল কলেজগুলোতে কষ্ট করে সকালবেলা রুগী দেখছেন, যখন ছাত্রছাত্রীরা আন্দোলনে ব্যস্ত, ঠিক সেই সময় তাদেরকেও প্রণাম জানাই। তার কারণ আপনারা আছেন বলে এখনো সারা বাংলার গরিব গুরব মানুষ অন্তত হাসপাতালমুখী হতে পারছেন। কিন্তু এত বাড়াবাড়ি কেন হচ্ছে? প্রথম এবং প্রধান কথাটা হচ্ছে যে মৃত্যু, ধর্ষণ, এক চিকিৎসক মেয়ের, আমাদেরই বোন, তার হাজারটা নাম দেওয়া হয়েছে। কেউ বলছে তিলোত্তমা, কেউ বলছে অমুক তমুক, যেন শাড়ির দোকান। ছ্যাবলামি তো এভাবে চলছে। নির্যাতিতা মহিলা, নির্যাতিতা ডাক্তার বললেও তো হয়, নির্যাতিতা নিহত ডাক্তার বললেও হয়। এবং তার প্রতি ক্রোধ, তার মৃত্যুর পর আমাদের প্রত্যেকের কিন্তু হচ্ছে যে কেন তার মৃত্যু হলো, সেই প্রতিবাদের ঝড় কিন্তু আমরা প্রত্যেকেই রিয়েলাইজ করছি, প্রত্যেক, ইচ অ্যান্ড এভরিবডি, যারা সুস্থ মানুষ। কিন্তু সেটাকে কেন্দ্র করে যে ভয়ঙ্কর রকম রাজনীতি চলছে, সেই রাজনীতির তথ্য এবং বিবরণ এই মুহূর্তে আমার হাতে এসছে। এবং আমি সাংবাদিকতা করি, পরিষ্কার কথা, এবং অ্যাজ অন ডেট আমি সংস্থায় রয়েছি, সিডিবিএনে রয়েছি। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এবং এই যে তথ্যটা যেটা এসছে সেটা বড় ভয়ঙ্কর। আমার অনেক জায়গায় বলতে মানে ত্রুটি হয়েছে, কিন্তু আমি শুরু করার আগে আমি একটি কথা বলবো, আমি বলতে বাধ্য হচ্ছি যে একটি ঘটনাকে কেন্দ্র করে, যদিও ঘটনাটি ভয়ঙ্কর, কোনো সন্দেহ নেই, যেভাবে তাতে রাজনীতির রং লাগিয়ে ধান্দাবাজি শুরু করেছে রাজনৈতিক দলগুলো, যেখানে প্রয়াত নিহত চিকিৎসক মেয়েটির প্রতি সমবেদনা এখন ঘণ্টায় পরিণত হয়েছে। যে যার আখের সামলাচ্ছে। চলচ্চিত্র কিছু অভিনেতা অভিনেত্রীরা পথে নামছেন আরো বিশেষজ্ঞ, কিছু ডাক্তার ফাক্তার ইত্যাদি, এবং পুরো নাটকে পরিণত হয়েছে। এটার পেছনে বিরাট কনস্পিরেসি রয়েছে, তার কিছু কিছু টুকরো টাকরা আপনাদেরকে বলছি। কিন্তু হঠাৎ করে আমি চমকে গেলাম। আমি কৃতজ্ঞতা জানাই কলকাতা বাজার, যেটা অনিকেত চট্টোপাধ্যায়, সিনিয়র জার্নালিস্ট তো বটেই, চলচ্চিত্রের উপর তার বিরাট অবদান। তিনি গত মঙ্গলবার দিন সুদীপ্তা চক্রবর্তীর একটি ইন্টারভিউ নিয়েছেন, পারলে দেখে নিন। অনিকেত বাবু আমার অত্যন্ত শ্রদ্ধার। তিনি উদারপন্থী বামপন্থী মানুষ একসময় ছিলেন, পরে তো সাংবাদিকতার জগতে আর উদার বামপন্থার তো ব্যাপার নেই। কিন্তু তিনি যেরকম ভাবে ইন্টারভিউটা করেছেন, এক্সট্রা অর্ডিনারি, ভাবা যায় না। একেবারে কারেক্ট জায়গাটা তিনি টাচ করে দিয়েছেন, এবং কনস্পিরেসিটা ধরা পড়েছে বলেই আজকে সেটা নিয়ে বসছি। এবং একেবারে গোড়াতেই আমি বলি যে আমরা কয়েকজন কিন্তু প্রকৃত অর্থে সত্যটাকে তুলে ধরছি সেই 2024-এর লোকসভার নির্বাচনের আগে থেকে। আমি প্রবীরবাবু তো আছি, আমাদের কথা বাদ দিন, আমরা লড়ে যাচ্ছি, আমাদের কোনো ইন্টারেস্ট নেই, আমরা মানে দলের সঙ্গে সরাসরি যুক্ত নয়। প্রবীরবাবু তবু খানিকটা দায়িত্ব থাকলে, আমি তাও নই, মানে ওই ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের ভাই বলতে পারেন, দ্যাটস অল, হতেই পারে। আমার ভালো লাগার জায়গা, আমার 100% ভালো লাগার জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে কেউ নেই, সেটা আমার বেশ করেছি, অ্যাটিটিউড থেকে বলছি। এবং তার সঙ্গে আরও অনেকেই করছেন। অনিন্দ করছে, অনিন্দর একটা চেষ্টা চরিত্র আছে, অনিন্দ লড়ে যাচ্ছে রেগুলার। ব্যাপারী করছে, দীপক ব্যাপারী, এরকম আরো কয়েকজন করছে, এবং আজও তারা লড়ে যাচ্ছেন। কিন্তু আমি অত্যন্ত ক্ষুব্ধ আমাদের
আইটি সেলের উপর, যেটা তৃণমূল আইটি সেল, তাদের ভূমিকা কি? তাদের বেশ কিছু ছেলে পুলে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা, যেমন সৌনক গাঙ্গুলি ইত্যাদিরা এগুলোকে শেয়ার করছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে, কিন্তু তাদের তো একটা মানে তাদের তো একটা লিডার আছে, মাথার উপর তো একটা টপ লিডার রয়েছে। তার ভূমিকাটা কি? তিনি নিজে ব্যক্তিগতভাবে খুব পপুলার। তিনি যদি আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করেন, তাহলে আজকে আমাদের 50-60 হাজার বা 1 লাখ যে ভিউ হচ্ছে, সেটা 1.5-2 লাখ অবধি চলে যেতে পারে, মানে তিনি বা তার মতন। এর মধ্যে এক নেত্রী আবেদন করেছেন, শ্রীপর্ণা রায় বলে, যে প্রত্যেকে এটা দেখুন এবং শেয়ার করুন। কোথায় কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রত্যেককে সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে যেতে। কোথায় কি? কেউ যাচ্ছে না, তার দলের লোকেরাই তার কথা শুনছে না। মানে এই ধরুন এই আইটি সেলের ব্যাপারটা, আমাদের কি দায়বদ্ধতা এটা, নাকি 10টা টাকা রোজগার হয়? আজকে অফিস থেকে ফেরার সময় অফিসের গাড়িতে ফিরি অনেক সময়, কিন্তু আজকে যেহেতু এটা করতে হবে, সেহেতু দ্রুতালয়ে চলে এলাম, বা দ্রুতালয় বাসে করে। আমার ভাল লাগে বয়সে দৌড়াদৌড়ি করতে, কিন্তু আমাদের কমিটমেন্টের জায়গা রয়েছে বলে করতে বাধ্য হচ্ছি, এবং করতে বাধ্য হচ্ছে বলে বৃহস্পতিবার সকালবেলা আপনাদের সামনে উপস্থিত হতে পারছি। আপনাদের বলি যে প্রাথমিকভাবে একটা মাকড়সার জাল তৈরি করা হয়েছে, এবং মাকড়সাটি নিঃসন্দেহে সিপিএম ভয়ঙ্কর গেমে নেমেছেন, এবং তার কিছু সঙ্গী সাথী দলবল তো রয়েছেই। মানে এত ফ্যান্টাস্টিকলি তারা খেলছে। আমার কথাগুলো খুব ঠান্ডা মাথায় শুনবেন। প্রথম কথা রয়েছে কি, আহবাহ বা এবি গ্রুপ অফ নিউজের যে গ্রুপ রয়েছে, ইলেকট্রনিক মিডিয়া এবং খবরের কাগজ, তাদের নাম আমার করতে ইচ্ছা করছে না বলে করছি না, নইলে সরাসরি আমি কাউকে বদার করি না। তারা হচ্ছেন মেন স্পন্সর সিপিএম এর পেছনে, মেন স্পন্সর। আর ফায়দা লোটার জন্য পেছনে চুপ করে দিল্লিতে বসে আছে বিজেপি দল। কিন্তু আমি আবারও বলছি, বিজেপি দল এই ঘটনাটিকে কেন্দ্র করে নোংরামি যা চলছে, তার মধ্যে কিন্তু তাদের ভূমিকা গৌণ। চমকে যাবেন শুনে, তাদের ভূমিকা গৌণ। তারা আঁচটাকে এনজয় করছেন বা তাপটাকে দিচ্ছেন, কিন্তু ফিল্ডে নেমে ফিল্ড ওয়ার্কটা করছে সিপিএম। বলে না, সিপিএম বলে না মমতার সঙ্গে সেটিং রয়েছে। সব থেকে বেশি সেটিং ভারতবর্ষে যদি বিজেপির সঙ্গে কারুর থাকে আজ অবধি, সেটা হচ্ছে সিপিএম এর। 2025-এ আরএসএস এরও 100 বছর, আর কমিউনিস্টদেরও 100 বছর। সিপিএম এত ভালো খেলতে পারে, এত ভালো তাদের গেম প্ল্যান, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানা উচিত, বা তার দলবলের কেউ জানবার আগ্রহ বোধ পর্যন্ত করে না, শেখারও আগ্রহ নেই। যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে মানে সুযোগ দেন, আমি প্রতি শনিবার গিয়ে মাথাদের সঙ্গে বসতে পারি, আমার নিজের খরচায় যাবো আসবো, যে তাদের কিছু বুদ্ধিবার্তা দিতে রাজি আছি। এমন একটা ভাবসাব তাদের পাড়ায় পাড়ায়, মনে হচ্ছে যেন তারা প্রত্যেকেই এই রেপের সঙ্গে যুক্ত, চুপ মেরে রয়েছে চোরের মতন। কেন রে বাবা? রেপ হয়েছে, প্রতিবাদ আপনারা করছেন কি? আপনাদের মাথার উপর থাকা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আরো অ্যাটাকিংলি করছেন। এখন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসে সমস্ত দায় ভাগ কুণাল ঘোষের উপর, এবং হ্যাটস অফ টু কুণাল ঘোষ। তিনি যেভাবে লড়াই করছেন, বাকি সমস্ত নেতা মনে হচ্ছে ওই কোভিড বা করোনার সময় যেমন 2 মাস ঘরের মধ্যে ঢুকেছিল, সব ঘরের মধ্যে ঢুকে গেছে। কারো কোনো বার্তা নেই, চ্যালেঞ্জ নেই, যেন অপরাধ করে ফেলেছেন, দায় মমতার, দল মমতার, সুতরাং আমরা কেন যাব। এবারে কিছু কথা বলি। ধরুন আমার আজকের যে বয়স, সে বয়সের আমি 1979-80 থেকে ওই কলেজে পড়ার 18-19 বছর থেকে আমি ছাত্র পরিষদটা করেছি, এবং দীর্ঘ 19 বছর আমি রাজনীতি করেছি। 19 বছর কেন, প্রায় 20 বছর রাজনীতি করেছি। তৃণমূল কংগ্রেস শেষ মুহূর্তে আমরা দল ভেঙে করেছি, এবং তারপরে 26 বছর সাংবাদিকতার জগতে রয়েছে। সেই কারণে অনেক ভালো আমি এদেরকে চিনি যে সিপিএম কি কি খারাপ কাজ করতে পারে, পারে না। আপনাদেরকে একই সাথে বলি যে এই সিপিএম এর মতো নটোরিয়াস দল, তাদের থেকে অনেক ভালো সিপিআই, তাদের থেকে অনেক ভালো আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এসইউসি বা বিভিন্ন বামপন্থী দলগুলো, তারা হচ্ছে ওয়ার্স্ট। এবং এই দলটি ভেঙেছিল 1964-তে, দুভাগ হয়েছিল সিপিআই সিপিএম। কেন জানেন?
যে চীন যে আক্রমণ করেছিল ভারতকে, সেটা সিপিআই এর দলের একদল বলেছিল যে চীন আক্রমণ করেছে, ঠিক করেছে, আর একদল বলেছিল যে অন্যায় করেছে, আমাদের জওহরলাল নেহরুর পাশে দাঁড়ানো উচিত। তাদেরকে দালাল বলা হয়েছিল, তারা সিপিআই রয়ে গিয়েছিল, মানে সব থেকে পড়াশুনো জানা লোকগুলো সিপিআই দলের মধ্যে থেকে গিয়েছিল, আর রাউডি গ্রুপ, রটন গ্রুপগুলো ওই প্রমোদ দাশগুপ্তর সঙ্গে সব হাত ধরে বাসব পুনিয়া ইত্যাদি ইত্যাদি সব সিপিএমে চলে এসছে। এবং তাদের ধান্দাবাজিটাই হচ্ছে এরকম যে সব জায়গায় গুঁজিয়ে দাও, এর মধ্যে ঢুকিয়ে দাও, ওর মধ্যে ঢুকিয়ে দাও। মাকড়সা দেখবেন এমন একটি পোকা বলবেন কি এমন একটি প্রাণী বলবেন যে সেক্স করে এবং তারপরে পুরুষ মাকড়সাটিকে মেরেও ফেলে। মাকড়সা এমন একটি প্রাণী জানবেন যার মধ্যে বাচ্চা হওয়ার পর নিজেদের বাচ্চাকে তারা খেয়ে ফেলে। এবং মাকড়সা এমন একটি বিষাক্ত প্রাণী জানেন যার কামড়ে আপনার মৃত্যু হতে পারে, এবং সে সবসময় জাল বুনে রেখে দেয় যার মধ্যে টপাটপ টপাটপ করে নানান পোকা আসে, সে পোকাগুলোকে তারা গিলে গিলে খায়, কিন্তু জাল ছাড়া তারা অচল। এবং মাকড়সা এমন একটা ভয়ঙ্কর জিনিস জানবেন যে তার ভেতর থেকে একটা রস বার করে, সে রসটার রংটা হয়ে যায় অনেকটা লাল। সেই লাল রং জিনিসটা দিয়ে নেশা করে অনেকে, 1 ড্রপ 2 ড্রপ দিয়ে, যেটা মানে কি বলা যায়, ওই যে কি বলে ওটাকে, ব্রাউন সুগারের থেকেও খতরনাক। সে মাকড়সার নেশা আজকাল কেউ করে কিনা জানি না। অ্যান্ড দিস মাকড়সা ইজ নো আদার দেন সিপিএম। এবারে আপনারা দেখুন যে সেই আদিকাল থেকে 1962-64 এই টাইম থেকে আমরা দেখেছি যে সিপিএম একটা অ্যালায়েন্স করে চলার চেষ্টা করে, এবং এই যে কমিউনিস্টদের মধ্যে এই যে নকরা ছকরা, অর্থাৎ কিনা নেহেরুকে ডাউন করো, এই করো সেই করো ইত্যাদি নোংরামিগুলোর জন্য শম্ভু মিত্র, নাট্য জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভারতবর্ষের বুকে, সেই শম্ভু মিত্র বলেছেন যে আমি এই দল আর করবো না, আমি ঘৃণাবোধ করি, অহেতুক নেহেরুর পেছনে লাগা হচ্ছে বলে তিনি গণনাট্য সংঘ থেকে পদাঘাত করে বেরিয়ে আসেন এবং নিজে আলাদা দল তৈরি করেন, এবং পরবর্তী অধ্যায়ে অনেকেই বিদ্রোহী হয়েছেন। তো এই সিপিএম দলটির মধ্যে ক্লারিফিকেশনে যেটা, সেটা একেবারেই ওই স্টালিন বা মাওসেদুংয়ের স্টাইল, মানে ঢুকিয়ে দাও, বিভিন্ন দলের মধ্যে ঢুকিয়ে দাও, ঘেটে দাও, কুবুদ্ধি দাও, বদমাইশি করো ইত্যাদি ইত্যাদি। আপনারা জানবেন যে এই সিপিএম দল 34 বছর শাসন করেছিল, তাদের কতগুলো স্ট্র্যাটেজি ছিল। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে যে যারা দল করছে, তার মধ্যে ইন্টেলেকচুয়াল আছে, এই আছে সেই আছে। দ্বিতীয় স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে ইন্টেলেকচুয়াল একটা ক্লাস, যারা এক্সপোজড, উৎপল দত্ত, মৃণাল সেন, যারা একেবারেই প্রকাশ্যেই বলেন যে আমরা সিপিএম বা আমরা সিপিএম এর হয়ে কাজ করি, তাদেরকে ফোকাস করো, তারা সমস্ত নাট্য চর্চা অমুক তমুক করে মানুষের মাথা বিগড়ে দেবে। আর তৃতীয় শ্রেণী যেটা, তার মধ্যে খেলোয়াড় আছে, ডাক্তার আছে, অধ্যাপক আছে, এবং চলচ্চিত্র জগতের বহু মানুষ আছে, যাদেরকে এক একটা ইন্ডাস্ট্রিতে ঢুকিয়ে দাও, কিন্তু খবরদার এরা যে পার্টির লোক এটাকে এক্সপোজ করবে না। কেন ঢুকিয়ে দাও? এই 34 বছরের ইতিহাস বা তার আগে থেকে ঢুকিয়ে দাও এই কারণে, তারা ভেতরের খবরাখবর নেবে যে কে বিদ্রোহ করছে, কে উল্টোপাল্টা করছে, এবং পরবর্তী অধ্যায় তাদের মধ্যে থেকে কেউ কেউ ভোটে দাঁড়িয়েছেন, যেমন অনিল চ্যাটার্জি দাঁড়িয়েছেন, বিপ্লব চট্টোপাধ্যায় দাঁড়িয়েছেন। পরবর্তী অধ্যায় জানা গেছে আরে এরা সিপিএম এর লোক ছিল নাকি। এবং আরো একটা স্ট্র্যাটেজি সিপিএম এর আছে, সেটা হচ্ছে সকাল হলে, সকাল থেকে তাদের যে মানে যেটা তৃণমূলের শেখাও যে জীবনে শিখবে না, কারণ তারা সুখী, যা হোক একটা রোজগার পাতি করে সকাল আবার দেদার ঘুমায়, 8টা-9টার আগে তাদের ঘুম ভাঙে না, তারপরে যে কাঠসাধ্য করতে বেরোয় জানি না। বিজেপিও একই, কিন্তু সিপিএম এর স্ট্র্যাটেজিটা একজনই নিতে পেরেছে, তিনি হচ্ছেন দিলীপ ঘোষ, বিজেপির, তৃণমূলের কেউ না। সকাল থেকে তাদের কাজ হচ্ছে মর্নিং ওয়াকার, যারা ওই অন্ধকার থাকতে থাকতে যারা দৌড়াদৌড়ি করে, তাদের মধ্যে ভিড়িয়ে দেওয়া সিপিএম এর লোকেদের, মানে ওরাও মর্নিং ওয়াক করবে, এটা পার্টি থেকে ডিসাইডেড যে ওদের সঙ্গে মর্নিং ওয়াক করবে। মর্নিং ওয়াকের পর তারা কোনো একটা জায়গায় এসে বসেন, সেখানে তাদের আলাপ আলোচনার মধ্যে থেকে ধীরে ধীরে পেনিট্রেট করা যে এই হয়েছে জানেন তো, ইন্দিরা গান্ধী যা খারাপ কাজ করছে, বা যা চলছে, রাজীব গান্ধী চোর, বা মমতা বন্দ্যোপাধ্যায় বদমাইশ, এগুলোকে পেনিট্রেট করার জন্য তারা মর্নিং ওয়াকার, সকালবেলা থেকে তারা কাজ করে।
সিপিএম এর দ্বিতীয় স্ট্র্যাটেজি হচ্ছে, যত চায়ের দোকান আছে সারা পশ্চিমবঙ্গে ছিল স্ট্র্যাটেজি, সব চায়ের দোকানে কন্টিনিউয়াসলি একটা দুটো কমরেডকে বসিয়ে রাখা, যারা খুব নোন বা আননোন যাই হোক, যে তাদের দুটো ধান্দা থাকে, যে কেউ বিদ্রোহ প্রকাশ করলে খবরটা বিশেষ করে গ্রামে এইভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল, বা কৃষকদের মধ্যে, যে অনেক সময় কৃষকদের মধ্যে যে আন্দোলন হতো তাদের মধ্যে নিজেদের লোক ভিড়িয়ে দেওয়া হতো, তারা এসে পার্টির কাছে খবর দিত। এবং সিনেমা জগতের মধ্যেও বা খেলোয়াড় জগতের মধ্যে এরকম লোক ছিল, সুভাষ চক্রবর্তীর লোক, ওর লোক, তার লোক ভিড়িয়ে রেখে দিয়ে। যদিও সুভাষ চক্রবর্তীকে আমি শ্রদ্ধা জানাই, কারণ ভদ্রলোক যত না সিপিএম ছিলেন শেষ 10 বছর জীবনের, তার থেকে অনেক বেশি মানবপ্রেমী ছিলেন, এবং একমাত্র এই লোকটাকেই, এই ভদ্রলোককেই আমি শ্রদ্ধা করি, চিরকাল করব, প্রকাশ্যে বলছি, শ্রদ্ধা করার কোনো দ্বিতীয় লোক নেই ওই দলে। তো এইভাবে তারা মিলিয়ে মিশিয়ে পাবলিকের মধ্যে ঢুকিয়ে দিত, এবং যার জন্য তারা 34 বছর শাসন করতে পেরেছিল। এক একটা জায়গাতে কত ভোট, কে কোন দিকে ভোট দেবে তাদের কাছে মুখস্থ ছিল, কারণ তারা দিবারাত্র কাজটা করতে, পয়সাও পেত। তৃণমূল করেছে কোনোদিন? এই যে সকালবেলা মর্নিং ওয়াক, আজকে আমি দেখছি সকালবেলা আমি যখন অফিসে যাই, আমাদের এখানে মহল্লায় একটা পুকুর ঘাট রয়েছে, সে পুকুর ঘাটে একদল লোক কোথা থেকে আসে জানি না, সকালবেলা মর্নিং ওয়াক করে ওখানে স্নান করে, পুকুরে স্নান করে আদ্য শ্রাদ্ধ করতে থাকে মমতার। এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি। এবং এমন কথা যে গতকাল আমি অফিস যাওয়ার পথে তাদেরকে বললাম যে আপনারা কি করে জানলেন যে এইভাবে রেপ হয়েছে, এবং রেপের মধ্যে আরো যুক্ত? এখনো পর্যন্ত সিবিআই বলছে একটি লোকেই রেপ করেছে। আপনাদেরও বলে রাখি, সিবিআই এর অ্যাজ অন ডেট, আর কয়েক ঘন্টা বাদে তারা কি রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টে আমি জানি না, কিন্তু অ্যাজ অন ডেট এখনো তারা দৃঢ়চেতা যে একজনই রেপটা করেছে, সেটা হচ্ছে সঞ্জয়, এবং সেই খুন করেছে। তার সঙ্গে কিন্তু এই যে করাপশনে যুক্ত ঘোষ, সন্দীপ ঘোষ, এই দুটো কেস কিন্তু এক নয়। সন্দীপ ঘোষের করাপশন, সে এইসব কাণ্ড কারখানা করতে পড়তো ইত্যাদি, ওষুধ ফষুধ পাচার বা যাই হোয়াট এভার ইট ইস, সেটা তদন্ত সাপেক্ষ, আমি তাকে এখনই ক্রিমিনাল বলবো না, কিন্তু জেলে গেছে, সিবিআই এর জালে পড়েছে। তো এই দুটোকে ইউনিক মিক্স আপ করে ফেলেছে সিপিএম, এক্সট্রাঅর্ডিনারি মিক্স আপ করেছে। এবং আপনাদেরকে বলি যে এই ঘটনাটির জন্য যারা তারা ওত পেতে অপেক্ষা করছিল যে কতক্ষণে ঘটনাটি ঘটে, এবং যে তখন অবশ্যই প্রশাসন এবং খোদ মুখ্যমন্ত্রীর ত্রুটি ছিল, পরের দিনই তাকে আবার ওই সন্দীপ ঘোষকে মানে সরিয়ে দিয়ে আর্জি করে, তারপরেই 24 ঘন্টা কাটতে না কাটতে আরেকটা জায়গার অধ্যক্ষ করে দেওয়াটা মস্ত বড় ভুল। এবং এই ভুলটা সারা জীবনের ভুল। এই ভুলটা অনেকটা বুদ্ধবাবুর আমরা 235 ওরা 30-এর মতন ভুল। এই ভুল হওয়া উচিত ছিল না, মমতার মতন বুদ্ধিমতী। যাই হোক, এখনো পর্যন্ত গেম প্ল্যান তো চলছেই সবার। তো এই দুটি ঘটনা দুটি আলাদা ওয়েভলেন। করাপশন যেটা আছে, সন্দীপ ঘোষকে আলাদাভাবে তারা বিচার করছে। সন্দীপ ঘোষের সঙ্গে কিন্তু সঞ্জয়ের কোনো সম্পর্কই নেই এখনো পর্যন্ত, মানে গতকাল রাত অবধি কিন্তু সেই খবর ছিল, আপনাদেরকে বলে দিই। তারপরে কি বেরোবে জানি না, কিছুতেই সিবিআই কিন্তু দ্বিতীয় লোকটিকে খুঁজে বার করতে পারছে না রেপের ক্ষেত্র থেকে। কিন্তু ডাক্তারদের যারা আন্দোলন করছে, ছাত্রদের মধ্যে এটা পেনিট্রেট করে দেওয়া হয়েছে যে তোমরা আন্দোলন থেকে সরবে না। এবং আপনারা দেখুন, তার মধ্যে সিপিএম ভিড়ে গেছে, চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা ভিড়ে গেছে, তারা ভিড়ে গিয়ে গরম খাওয়াচ্ছে। যে মিছিল দেখা যাচ্ছে, অত হাজার যদি ডাক্তার থাকতো তাহলে পশ্চিমবঙ্গের এই দুরবস্থা হতো। এবং এই যে লালবাজারের সামনে অবস্থান হচ্ছে, তার মধ্যে সিপিএম এর লোক বেশি, ডাক্তার কম। এবং এত ইউনিক খেলছে, এবং এই ডাক্তারদের মধ্যে বেশ কিছু ছেলেপুলে এখন আত্মহারা হয়ে গেছে, টিভিতে মুখ দেখাতে দেখাতে তাদের দায়িত্ব পালনে তারা সরে যাচ্ছে। এবং আমি একেবারেই লাভলি মৈত্রকে সাপোর্ট করছি, কারণ আমি পার্টিটা করি না, আমি বলতেই পারি লাভলি মৈত্র ঠিক বলেছে যে ডাক্তারদের রেসপন্সিবিলিটি কিছু নেই, ইরেসপন্সিবলের মতন কাজ করছে, তার জন্য তাকে কোর্টে ডাকা হয়েছে। কি কোর্টে কথা হবে জানি না, কিন্তু অ্যাজ এ এমএলএ তিনি এটা বলতে বাধ্য, কারণ তার সোনারপুর ওই দিকের যারা গরিব গুর্ব লোক, তারা যাবে না কোথায়? তিনি এমএলএ হয়ে বলবেন না যে ডাক্তাররা ইরেসপন্সিবল? ডেফিনেটলি ইরেসপন্সিবল। আমি প্রথম থেকে এদেরকে সাপোর্ট করছি, কিন্তু আজকে বলছি ইরেসপন্সিবল। তারা যেটা করছে অতিরিক্ত বাড়াবাড়ি করছে। তারা এখন যেটা করছে সেটা কিন্তু টিপিক্যাল ধর্ষণ কাণ্ড নয়। তাদের দাবি হচ্ছে পুলিশ কমিশনারকে, তোমার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার তোমাদের দায়িত্ব, তোমার দাবি তুমি করেছো, সিবিআই দেখছে, সিবিআই এর অফিসের সামনে গিয়ে আন্দোলন করো, কেউ যাবে না। পুরো প্ল্যান। এই যে ছেলেটি, এই যে সাবির মন্ডল নাকি সাবির কি জানি মল্লিক, সাবির মল্লিক বলে যে ছেলেটিকে
হরিয়ানাতে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হলো এবং তার ভিডিও পর্যন্ত এক্সপোজ হয়েছে। এই যারা আন্দোলন করছে তাদের কারুর মুখে একটা কথাও আছে, এই যে চলচ্চিত্রের সমস্ত বেরিয়েছে মালপত্ররা, একটি লোকও বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্লান্ডারটি করেছে, যেটা সিপিএম করেনি, সেটা হচ্ছে এই চলচ্চিত্র জগতের লোকেদেরকে একদম 21শে জুলাইয়ের মঞ্চ, এখানে মঞ্চ সেখানে মঞ্চ এক্সপোজ করে দিয়েছেন, যেটা আমার লোক, যার জন্য এদেরকে বাদ দিয়ে প্ল্যানিংটা হয়েছে। রাজ চক্রবর্তীকে ডাকবে না কিন্তু এই আন্দোলনের কি কি স্ট্র্যাটেজি আছে, কারণ রাজ মমতার লোক, এমএলএ, কাজেই রাজের বউকেও বলবে না। ফলে ওরা কিন্তু সিপিএম কিন্তু ভাগ করে নিয়েছে যে আমাদের দিকের লোক কারা আছে। এই যে ভদ্রমহিলা এক অভিনেত্রী, সেই চুলের স্টাইল বা তার স্লিভলেস ব্লাউজের বিজ্ঞাপন করে বেড়ান এবং এই প্রথম শ্রেণীর প্রথম পত্রিকাতে তার নানান ডিজাইনের ছবি ছক্কা বেরোয়, তিনি হঠাৎ আন্দোলিত হয়ে পড়েছেন এবং তিনি বলছেন যে এর শেষ দেখে ছাড়বো। আপনি দেখার কে? এই শান্তির জগতে আপনিও তো এক শান্তি, বা শান্তির ছেলেদের জগতে আপনিও তো তাই শান্তি চাইছেন, এটা তার নমুনা। এবং তারপরে তার যে ছবি দেখলাম, দাঁত বের করে দাঁত কেলিয়ে হাসছেন, এবং এই প্রথম শ্রেণীর প্রথম পত্রিকাতে এই দ্বিতীয়বার তাকে আদার দেন সিনেমা অ্যান্ড স্টাইল একটা ভূমিকায় দেখা গেল, যে তিনি এদের মধ্যে ভিড়ে রয়েছেন। এর আগে আরেকবার তার সম্বন্ধে খবর হয়েছিল, সেটা বেশ কয়েক বছর আগে, এক বামপন্থীয় নাট্যকার এবং চলচ্চিত্র পরিচালক, 100% বামপন্থীয় নাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং নাট্য পরিচালক, তার সঙ্গে নিউ টাউনের একটি হোটেলে কয়েক রাত ছিলেন এরকম একটা খবর কোড আনকোড দেখে নেবেন, অনেকেই জানেন, তৃণমূলের নেতা ফেতারা তো জানেন। এবং সেখান থেকে তাদেরকে ধরা হয় কি কাঁচের গ্লাস ফাস ভাঙচুর হয়েছে, সুইসাইড করতে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। বাই দ্য ওয়ে, সেই নাট্যকার, বিখ্যাত নাটকের লোকটিও বিবাহিত, আর এনার জানি না কি ব্যাপার। ফলে এই দৃঢ়চেতা চরিত্র নিয়ে যখন এরা বড় বড় কথা বলেন, এই মেয়েরা কি ইয়ে নাকি, তখন আমার খুব হাসি পায়। খুব মজা লাগে যখন মিঠুন চক্রবর্তী বলেন যে আজ সবাই একসাথে হয়েছে। মিঠুন চক্রবর্তীকে এটা চরিত্রবান লোক, ও স্কটিশ কলেজে পড়তো, আমি তো জানি যে কোথায় তাদের গ্রুপের গাঁজার আড্ডা ছিল। মিঠুন চক্রবর্তী খুব একটা বড় নকশাল ছিল না, আজকে আপনাদের বলে দিই। ওই দলের মধ্যে থাকতো, কোনো পুলিশ কোনোদিন তাকে খুঁজে বের করেনি। নিজের একটা ইমেজ তৈরি করার জন্য চিরকাল মিঠুন লড়ে গেছে। ডেফিনেটলি হি ইজ এ গুড অ্যাক্টর, কোনো সন্দেহই নেই, কিন্তু এছাড়া তার ভূমিকা কিচ্ছু নেই। প্রথম জীবনে সুভাষ চক্রবর্তীকে ধরে ধান্দাবাজি করেছে, কলকাতা নানান ফাংশন করেছে, মাল কামিয়েছে, এবং আজও যদি দমদম পার্কে তিনি আসেন, দমদম পার্ক সার্বজনীন পুজো মণ্ডপে তাকে বেঁধে রাখা হবে, কারণ 50,000 টাকা তাকে ওই 1995-96 ওই টাইমে তুলে দেওয়া হয়েছিল, যার কোনো রিসিট আজ অব্দি পাওয়া যায়নি। এটা আগেও আমি বলেছি। তারপরে তিনি চলে এলেন তৃণমূলে, দেখলেন যে সিপিএম ভেঙে গেছে, কি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁজ নেওয়া উচিত ছিল মিঠুনের চরিত্রাবলী নিয়ে, তিনি পাঠিয়ে দিলেন তাকে এমপি করে। এবার তার ছেলে ফেসে গেছে, সেটাও ওই রেপ কেসের মতন শুনেছি যা, তিনি বলছেন রেপ কেসের বিরুদ্ধে। চিন্তা করা যায়, মানে মিঠুন কোনো কিছু ছাড়ে না, সর্বভুক। কি ভুক সেটা তো বলবো পরে আরেকদিন, ধরে রাখছি তার এপিসোড। তো বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ নেই ফির ভি থোড়া থোড়া। আর তার কি একটা হোটেলের কেচ্ছা রয়েছে, তিনি বিজেপিতে চলে গেলেন, গিয়ে মস্ত বিপ্লবী হয়ে গেছেন এখন বিজেপির। আমরা মিঠুনের ক্যারেক্টারিস্টিক্স জানি না, লম্বা চড়া লেকচার মারলেই হবে। কালকে বিজেপি সরে গেলে পরশু কংগ্রেসে চলে যাবে। এরা হচ্ছে ধান্দাবাজ। এই যে সিনেমা আর্টিস্টরা যারা নেমেছেন, বড় বড় লেকচার মারছেন, তাদের সিনেমায় জায়গা পাচ্ছে না, নায়িকা তো দূরস্থান, সাইড রোলও নেই, তারা কেন তাহলে নামছেন? ওই যে বিভিন্ন ক্যামেরা তাদের দিকে ধরছে, তারা ফোকাস হচ্ছে। ফলে আগামী দিনের প্রডিউসারের যদি দয়া দাক্ষিণ্য হয়, দু একটা ছবি টবি তারা করতে পারেন, তাদেরও কীর্তি জানি। ওই যিনি দাঁত বের করে হাসছিলেন, তিনি কেন, তার পিতার কীর্তিও জানি। যাত্রা পার্টির সঙ্গে কি কি কিলোর কীর্তি হতো, কেচ্ছা হতো, আমি জানি। ধরে এনে ওই যাত্রা গ্রুপের শোনাবো আপনাদের একদিন। ধর্মপুত্র যুধিষ্ঠিরদের চরিত্র, মানে রেপ তো জবরদস্তি করছে বলে, আর আরেকটা মানে ফ্যান্টাস্টিক মহিলাদেরকে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে নানান রকম লোভ ইত্যাদি ইত্যাদি, যেটা দিনের পর দিন চলছে। দ্যাট ইজ অলসো আ পার্ট অফ রেপ, কিন্তু সেটাকে ধরা যায় না। সেটা এক্সপোজ করবো দিনের পর দিন।
এবার সুদীপ্তা চক্রবর্তী, তিনি কে? 100% সিপিএম এর সাপোর্টে থাকা, তার পিতা একসময় নাট্য জগতের ব্যক্তিত্ব ছিল, তিনিও একেবারে সরাসরি বামপন্থী ঘরানা এবং সিপিএম এর লোক। তিনি ইন্টারভিউতে কি বলছেন? তিনি বলছেন এটা শেষ দেখে ছাড়ব। বেশ, সেই ঠিক আছে। তারপরে তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, চ্যাটার্জিদা জিজ্ঞেস করছেন যে তোরা এটা কতদূর অব্দি নিয়ে যাবি, বলছে এটা তো সামান্য ব্যাপার, এই ঘটনা টুক 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 কোড বলছে আপনারা দেখে নিতে পারেন যে এটার পর আরেকটা ঘটনা, এটা 2026 অব্দি নিয়ে যাব। মানে তার মানে সুদীপ্তার মুখ থেকে কিন্তু পরিষ্কার হয়ে গেছে সিপিএম এর ভাষাটা, যে এটাকে আমরা কিছুতেই থামাবো না, এটাকে নিতে 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 আপ পার্টির মতন একটি পার্টি করার চেষ্টা করছেন, যেটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে সিপিএম এর সঙ্গে অ্যালাইজ করে আগামী 2026-এ তারা লড়বে। সুদীপ্তার কথায় রয়েছে, বের করতে পেরেছে, গ্রেট। মানে সেই ইন্টারভিউটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সিপিএম এর ধান্দাবাজিটা কি। এবার এই যে এরা আন্দোলন করে রাস্তায় বসে রয়েছে, তার মধ্যে তো এদেরকে ঢোকানো হচ্ছে, সিপিএম এর লোকজন ঢুকছে, সিপিএম পন্থী সিনেমা আর্টিস্টরা ঢুকছে। ওই আহাম্মুক জজ সাহেবটা গিয়েছিল, ওই আরেক ধান্দাবাজ, যেটা আগে সিপিএম এর লোক ছিল, তাকে বের করে দিয়েছে। কেন জানেন? সিপিএম চাইছেই না এর মধ্যে বিজেপি ভিড়ুক, এটা নিজেদের হাতে। প্রথম দিকে ভিড়ই ছিল বিজেপির লোকেদের, এখন দেখছি আরে বিজেপি এখানে চলে আসলে তো মুশকিল, তারা তো ফায়দা লুটে নেবে, ওকে ভাগিয়ে দিয়েছে। কিন্তু টোটাল সিপিএম এর প্ল্যান অ্যালং উইথ দ্যাট পেপার হাউস অর দ্য মিডিয়া হাউস, এরা দুজনে মিলে মাকড়সার জালের মতন জাল বিছিয়ে রেখে দিয়েছে, যার মধ্যে মধ্যমণি মাকড়সাটি হচ্ছে সিপিএম, এবং তাকে নানান রকম খাবার দাবার সাপ্লাই করছে কিন্তু মিডিয়া হাউসটি। চলবে দিনের পর দিন এভাবে, লোকের নামে লোক মৃত্যু হচ্ছে। এই যে ডাক্তার গিয়ে লালবাজারে গিয়েছিল, পারতেন না তিনি বা তার সঙ্গীরা, কোটি কোটি টাকার যাদের রোজগার, টিভিতে মুখ দেখানো ছাড়া যার কোনো কাজ নেই, যে ঠিক আছে ডাক্তাররা স্ট্রাইক করছে, আমরা বিনা পয়সায় গ্রামের গরিব লোকগুলো যেগুলো আসে তাদের চিকিৎসা করি। নার্সিংহোমগুলো খুলে দিত যে আজকে প্রতি সোম বুধ শুক্র 3 ঘন্টা করে প্রত্যেকটা নার্সিংহোমে বিনা পয়সায় চিকিৎসা করা হবে। করেছেন? তাহলে এই যে গ্রামগঞ্জের 85 থেকে 87% মানুষ রয়েছে যারাই ভোটার, সুদীপ্তা তো বলছে ভোট অব্দি এটাকে টেনে নিয়ে যাবে। সুদীপ্তাকে এও বলা হচ্ছে গ্রামের লোকেদের কিচ্ছু রিয়াক্ট হচ্ছে না ব্যাপারটা, বলে আগামী দিন হবে। তো তারা তো খেপছে, ডাক্তার দেখাতে পারছে না বলে। তো ফলে এই ডাক্তারবাবুরা তাদের চিকিৎসা করছেন না কেন? তারা তো মহান কাজে ব্রতী হয়েছেন, করবে না তো? এগুলো তো সব থেকে বড় শান্তির ছেলে, এক একটা সব থেকে বড় শান্তির ছেলে এরা, এরা ধান্দাবাজ। ফলে এইটা একটা টোটাল প্যারামিটার তৈরি হয়েছে, যেটা এনজয় করছে দিল্লি থেকে। বোধহয় সম্ভবত সিবিআইকে বলা হয়েছে গো স্লো, তাড়াতাড়ি বের করো না, তাহলে আন্দোলনটা বন্ধ হয়ে যাবে। কারণ বিজেপি জানে যতই সিপিএম যতই আন্দোলনকারীদের উস্কে যাই করুক না কেন, এন্ড অফ দ্য ডে ভোট হলে আমরাই ক্ষমতার দিকে যাব, ক্ষমতার কাছাকাছি যাব। যদি কিছু হয়, সিপিএম এটা বুঝতে পারছে না, তারা জিরো থেকে হিরো হতে গেলে মুশকিল আছে। কারণ ধরুন টোটাল ভোটের 48% হচ্ছে কি মমতার ভোট, আমি কমিয়ে দিলাম, 45% মমতার ভোট, 55% উল্টো দিকের ভোট, তার মধ্যে 38% হচ্ছে গিয়ে বিজেপির ভোট, বাকিটা সিপিএম হাবি জাবি আবল তাবল ইত্যাদি। আরে বাবা, সিপিএম এর যত দিকে যত ভোটটা বাড়বে, বিজেপির ভোটটা কমবে, তাতে তো ভাগাভাগি হয়ে গিয়ে এমন অবস্থা হবে যে তৃণমূল 10,000 ভোটে জিততো বিধানসভায়, সে 20,000 ভোটে জিতে যাবে। সে বুদ্ধি যাদের নেই, কিন্তু তাই বলে শুয়ে থাকলে তো চলবে না। কারণ তাদের একটা অপগণ্ড লিডার রয়েছে সেলিম বলে, যে একেবারে ভয়ঙ্কর উগ্র সাম্প্রদায়িক চরিত্র, কখন কোথায় কাকে কিভাবে খেলাতে হয় জানে। ফলে আজকে আর বিনীত আবেদন বা কিছু করব না। এবার কিন্তু আমি যেটা বলবো যে তৃণমূল কংগ্রেসের মানুষ, লিডাররা মাঠে নামুন। কুণালের একার দায়িত্ব নয়। আজকে লোকের মুখে মুখে একটা কথাই ঘুরছে, কুণালদা একা লড়ে যাচ্ছে। আমি ট্রামে বাসে সব শুনতে পাচ্ছি, মমতাদি এখনো লড়ে যাচ্ছে, অভিষেক তো এই তো বলেছে। কাজেই বাকিরা কি করছেন? কেউ নেতা, কেউ মন্ত্রী, কেউ হোতা। আপনারা পাড়ায় পাড়ায় ঘুরুন, লোককে বলুন যে এটা অপরাধ, কিন্তু এই অপরাধের জন্য ওই গরিব যারা রাস্তার ধারে ছোট ছোট জামা বিক্রি করছে, কি প্যান্ট বিক্রি করছে, কি গেঞ্জি বিক্রি করছে, কি মোজা বিক্রি করছে, তাদের পেটে লাথি মারবেন না। পুজোর সময় তারা না খেয়ে মরবে।
ওই সময়টা তাদের বিক্রি বাট্টা হয়। আপনারা প্রত্যেকটা এলাকায় গিয়ে গিয়ে বলুন, এটা কলকাতা শহর এবং শহরগুলোতেই হচ্ছে, শহরের বাইরে হচ্ছে না, যে দয়া করে গরিব মানুষদের চিকিৎসার ব্যবস্থা করতে বলুন। দরকার হলে গরিব মানুষ যারা চিকিৎসা পাচ্ছে না তাদেরকে দল বেঁধে নিয়ে আসুন, এই আন্দোলনকারীদের সামনে বসিয়ে দিন যে হয় চিকিৎসা করো, নইলে আমাদের বুকে পা দিয়ে মারো। একেবারে পরিষ্কার কথা, চিকিৎসা করো নইলে আমাদের মারো, যে আমাদের মারো, এক রাস্তায় শুইয়ে দিন। আন্দোলনের কাউন্টারটা আন্দোলনই হয়। আমাকে শেখাতে হবে যেটা চলছে সেটা ভালো হচ্ছে। এই গ্রামগঞ্জের লোককে ধরে নিয়ে আসুন যারা চিকিৎসা পাচ্ছে না, হসপিটালে ঢুকিয়ে দিন, একদম শুয়ে থাকুক। তৃণমূলের কাজ। আপনারা তো নিজেরাও বুঝতে পারছেন আপনাদেরকে ওই মাকড়সার জালের মধ্যে ঢোকানো হয়েছে, বেরিয়ে তো আসতে হবে। এই গ্রামগঞ্জের লোকেদেরকে নিয়ে আসুন, যেখানে আন্দোলন হচ্ছে পাশে আরেকটা আন্দোলন সৃষ্টি করুন। হয় ডাক্তারি করো নইলে আমাদের মারো, দুটো স্লোগান। কারণ আমরা চিকিৎসা পাচ্ছি না, হোয়াট উই উইল ডু? 85 থেকে 87% লোক চিকিৎসা পাচ্ছে না, তাদের পাশে গিয়ে দাঁড়ান। সুতরাং এই আবেদনটা রেখে আপনাদের মগজে বুদ্ধিটা আসুক। আর আইটি সেলকে বলছি, প্লিজ শেয়ার ইট আপ। শেষ করছি, নমস্কার, আদাব।